লোভী মানব, তোদের এত সাহস, আবার আমার অলৌকিক গাছের উপর নজর দিচ্ছিস? এর ভয়ানক শাস্তি পাবে। না বুড়িমা, আমরা এই খরগোশের পিছু করে ভুল করেই জায়গায় পৌঁছে গেছি, দয়া করে আমাদের ক্ষমা করে দাও। শাকচুন্নি নরেনের একটুও কথা না শুনে কিছু মন্ত্র বিড়বিড় করে দুজনের দিকে কিছু আলোর রশ্মি ছুড়ে দেয়। অপরদিকে ভবেশ নরেনকে পেছন থেকে ধাক্কা মেরে গ্রামের দিকে দৌড় মারে। ও পালিয়েছে? পালিয়েছে তো কি হয়েছে? তাতে আমার ওপর বিন্দু মাত্র প্রভাব পড়বে না, কারণ আমার মন্ত্র দ্বারা যাকে আমি পশুতে রূপান্তরিত করি তার অস্তিত্ব এই পৃথিবী থেকে মুছে যায়। তোর মতো কুৎসিত মেয়ে এখানে কি করছে? আমি তোর তুলনায় কম সুন্দরী হতে পারি, কিন্তু আমি তোর মতো অহংকারী নয়। রাজকুমার যাকে স্ত্রী রূপের স্বীকার করবেন, তার মধ্যে সৌন্দর্যের সাথে সাথে কর্মে পারদর্শী ও মনের পবিত্রতাও দেখবেন। আর মনে হয় না তোর মধ্যে সৌন্দর্য ছাড়া আর কিছু আছে। ওটা তো দেখাই যাবে রাজকুমার কাকে স্ত্রী রূপে স্বীকার করেন। আর তুই তো সুযোগই পাবি না, কারণ আমি রাজমহলে প্রবেশ করতেই লাইন এখানেই সমাপ্ত হবে, আর রাজকুমার শুধু আমাকেই বিয়ে করবেন। কলিঙ্গ রাজ্যের রাজা চন্দ্রগুপ্তের একমাত্র সন্তান সুদীপ্তের বিয়ের বয়স হতেই রাজা চন্দ্রগুপ্ত আশেপাশের রাজ্যে বিবাহের পাত্রী খোঁজের ঘোষণা করেন। আর এই ঘোষণা শুনে আশেপাশের রাজ্যের মেয়েরা রাজমহলের সামনে লাইন লাগিয়েছে, সকাল থেকে সন্ধ্যা অবধি শুধুমাত্র যুবরাজ সুদীপ্তের অর্ধাঙ্গিনী হওয়ার জন্য। একের পর এক নারীর মুখমণ্ডল দৃষ্টিপাত করতে করতে যুবরাজ মাথা নাড়িয়ে নাড়িয়ে মলিন হয়ে পড়েন। অপরদিকে সূর্যের অস্ত যেতে কন্যাদের শাড়িটাও হীন হয়ে আসে। বাবা, এসব বন্ধ করে দাও। মনে হয় না এভাবে আমি আমার জীবনসাথী খুঁজে পাব। দেখ বাবা, আমার সময় প্রায় শেষের দিকেই, তাই এই বিশাল সাম্রাজ্যের ভার একদিন তোকেই নিতে হবে। কিন্তু শুধু সিংহাসনই নয়, আমি চাই তোর ভবিষ্যতের পথ চলনায় তোকে পথভ্রষ্ট হতে দেবে না এমন একজন সঙ্গিনী যেন তোর জীবনে আসে। বাবা, আমি বুঝতে পারছি এই বয়সে ছেলের প্রতি চিন্তা করা স্বাভাবিক, কিন্তু আমার নিজের ভাগ্য আমি নিজেই রচনা করব। যুবরাজ, এই গভীর জঙ্গলে একা যাওয়া ঠিক নয়। সঙ্গে সৈন্যদের নিয়ে না গেলেও শুধু আমাকে আপনার সঙ্গে যাওয়ার অনুমতি দিন। না সেনাপতি, এটা সত্যি যে বহু বিপদে আপদে তুমি বন্ধুরূপে আমার পাশে দাঁড়িয়েছ, কিন্তু কিছু সময় আমি একা কাটাতে চাই। সুদীপ্ত সেনাপতির একটাও কথা না শুনে উত্তর দিকে জঙ্গলে ঘোড়ায় চেপে যাত্রা শুরু করে। কিছু দূর ঘোড়ায় চেপে জঙ্গলে পৌঁছতেই ঘোড়াটিকে একটি গাছের তলায় রেখে তীর ও ধনুক নিয়ে শিকারে বেরিয়ে পড়েন। বহুক্ষণ ধরে এদিক ওদিক খোঁজার পর সামনে একটি খরগোশ নজরে পড়ে। একটু সময় নষ্ট না করে সুদীপ্ত খরগোশের দিকে বাণ ছুঁড়ে মারেন। যুবরাজের ছোড়া বাণটি খরগোশের শরীরে লাগায়, সাথে সাথে যুবরাজ পেছন থেকে একটি ছুরা বের করে আহত খরগোশের দিকে এগোতে শুরু করেন। দয়ালু যুবরাজ, আমায় ছেড়ে দাও। আমার মতো একটি তুচ্ছ প্রাণীকে শিকার করে আপনার কোনো লাভ নেই। এর বদলে আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারব। ঠিক আছে, তাহলে এই তথ্যের উপর নির্ভর করবে তোমার প্রাণের ভার। যদি তথ্যটি আমার উপকারিতা মনে হয়, তাহলে আমি তোমার জীবন দান করব।
কিন্তু তুমি খরগোশ হয়ে কিভাবে মানুষের মতো কথা বলছো? কাহিনীটা সংক্ষেপে বর্ণনা করলে যেতে হবে 9 মাস আগে। 9 বছর আগে আমি সারা জীবন খরগোশ ছিলাম না, ঠিক আমিও আপনার মতোই মানুষ ছিলাম। আমার একটা ছোট্ট পরিবার ছিল, আর এই জঙ্গলের গায়ে আমিও আমার পরিবার একটি ছোট্ট কুটিরে বসবাস করতাম। আর আমাদের অর্থ উপার্জনের মূল উৎস ছিল এই জঙ্গল। আমি প্রতিদিন এই জঙ্গলে মধু সংগ্রহ করে বাজারে বিক্রি করে যে অর্থ আসত, ওটাতেই আমাদের প্রাত্যহিক জীবন চলত। কিন্তু একদিন সুমিষ্ট মধু সংগ্রহে আমি বুঝতেই পারিনি কখন জঙ্গলের গভীরে পৌঁছে গেছিলাম। আরে, এটা কি ধরনের গাছ? এত বড় একটা গাছ, কিন্তু শুধুমাত্র 3টে পাতা। আমি কি স্বপ্ন দেখছি? না, আমার মনে আসছে শৈশবে বুড়িমার এক গল্পে এই ধরনের একটা গাছের উল্লেখ ছিল, আর এই গাছের পাতায় এক সুন্দরী কন্যার প্রাণ থাকে। দেখি ওটা সত্যি কিনা। এই দুষ্ট মানব, ওখানে থেমে যা। এই অলৌকিক গাছটা শুধু আমার, আর ওই 3 পাতাও শুধু আমার অধিকার। আর ওই শাকচুন্নি তার জাদু দিয়ে আমাকে খরগোশ বানিয়ে দেয়। এবার ভালো করে শুনুন যুবরাজ, এখান থেকে ঠিক পূর্ব দিকে জঙ্গলের গভীরে কিছু দূর হাঁটতেই দেখতে পাবেন একটি জলাশয়, আর ওই জলাশয়ের কাছে আছে ওই 3 পাতার অলৌকিক গাছ। আর ওই গাছের 3টি পাতার মধ্যে একটি পাতা ছেঁড়া মাত্রই ওই পাতাটি ঠিক একটি সুন্দরী কন্যায় রূপান্তরিত হবে। যুবরাজ খরগোশকে জীবনদান দিয়ে খরগোশের কথা অনুযায়ী পূর্ব দিকের গভীর জঙ্গলে পথযাত্রা শুরু করেন। কথামতো কিছু দূর পথ হাঁটতে যুবরাজের সামনে পড়ে এক অলৌকিক 3 পাতার গাছ। যুবরাজ একটু সময় ক্ষেপণ না করে গাছের একটি পাতা ছিঁড়েন। গাছ থেকে পাতাটি ছেঁড়া মাত্রই সত্যিকারেরই অবাস্তবভাবে পাতাটি একটি সুন্দরী কন্যায় রূপান্তরিত হয়। জল, জল দাও, আমায় জল দাও। সময় নষ্ট না করে যুবরাজ ওই পাশের ডোবা থেকে কিছু জল এনে ওই কন্যাকে পান করিয়ে দেয়। কন্যা ওই ডোবার জল পান করার সত্ত্বেও দুঃখজনকভাবে তৎকাল যুবরাজের সামনে প্রাণ হারায়। যুবরাজ দুঃখিত বিষণ্ণ মুখ নিয়ে ঘোড়ায় চেপে রাজ্যে ফেরেন। পরের দিন সকাল হতে যুবরাজ ঘোড়ায় চেপে আবার শিকারে বেরিয়ে পড়েন। ঠিক আগের দিনের মতো ঘোড়াটিকে গাছের তলায় রেখে শিকারের খোঁজে হাঁটতে শুরু করেন। কিছুদূর পথ অতিক্রম করার পর যুবরাজের সামনে একটি হরিণ দেখতে পান। হরিণটিকে দেখা মাত্রই যুবরাজ তার 3টি ধনুক নিয়ে প্রস্তুত হয়ে যান। যুবরাজ তীরটি ছুটতে যাবেন। হ্যাঁ বীর যুবরাজ, আমায় ছেড়ে দিন, আমি প্রাণ ভিক্ষার মিনতি করছি। যদি আপনি আমার প্রতি একটুও করুণা প্রকাশ করেন, তাহলে আমি আপনাকে এর উপহার স্বরূপ একটি গুরুত্বপূর্ণ তথ্য দিব। আচ্ছা, তুমিও তাহলে ওই শাকচুন্নির শিকার হয়েছ? হ্যাঁ, তুমি কি করে জানতে পারলে যে শাকচিন্নি আমার এই দশা করেছে? আমিও কাল শিকারে এসে
একটি খরগোশকে পেয়েছিলাম, সেও ঠিক তোমারই মতো কথা বলছিল, আর সেই আমাকে এই শাকচুন্নির ব্যাপারে বলেছে। ওটা তো ঠিক আছে, কিন্তু তুমি আমার কথা কিভাবে বুঝতে পারছো? মানে তুমি কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে পারলাম না। কারণ আগেও চেষ্টা করে সেরেছি, রাজ্যবাসীদের মধ্যে কেউই আমার কথা বুঝতে পারেনি। একটু বিস্তারে বলো, আমি তোমার কাহিনী জানতে চাই। সংক্ষেপে বললে আর হিসাব করে দেখলে 7 মাস আগে আমিও আমার বন্ধু এই জঙ্গলে শালপাতার সংগ্রহে এসেছিলাম। নরেন, দেখে মনে হয় না গাছগুলোতে উপযুক্ত পাতা আছে। চল আজ একটু জঙ্গলের গভীরে যাই। ভবেশ, তুই কি ভুলে গেলি? আর এই গত 2 মাস আগেই তো মোহন কাকা মধু সংগ্রহ করতে গিয়ে এই জঙ্গলে হারিয়ে গিয়েছিল। এর পরেও তোর সাহস হচ্ছে এই জঙ্গলের গভীরে যাওয়ার? আরে বোকা, জঙ্গলের গভীরে না, এই সামনে তো যাব। এই তো দেখছি সামনের দুটো মানুষ, এদেরকে কিছু বলে দেখি। এই নরেন, দেখ খরগোশ, আজ তো আমাদের বনভোজন হবে। ধর ধর নরেন, ধর। মনে হচ্ছে এরা আমার কথা বুঝতে পারছে না, তবুও শেষ চেষ্টা করব। এদেরকে ওই গাছের কাছে নিয়ে গেলে হয়তো যদি দুজন মিলে শাকচুন্নিকে পাকড়াও করতে পারে, তাহলে হয়তো আমি বেঁচে যেতে পারি। দুজনে এইভাবে ওই খরগোশের পিছু করতে করতে ওই 3 পাতার অলৌকিক গাছের সামনে এসে পৌঁছায়। লোভী মানব, তোদের এত সাহস, আবার আমার অলৌকিক গাছের উপর নজর দিচ্ছিস? এর ভয়ানক শাস্তি পাবে। না বুড়িমা, আমরা এই খরগোশের পিছু করে ভুল করে এই জায়গায় পৌঁছে গেছি, দয়া করে আমাদের ক্ষমা করে দাও। শাকচুন্নি নরেনের একটুও কথা না শুনে কিছু মন্ত্র বিড়বিড় করে দুজনের দিকে কিছু আলোর রশ্মি ছুড়ে দেয়। অপরদিকে ভবেশ নরেনকে পেছন থেকে ধাক্কা মেরে গ্রামের দিকে দৌড় মারে। ও পালিয়েছে? পালিয়েছে তো কি হয়েছে? তাতে আমার ওপর বিন্দু মাত্র প্রভাব পড়বে না, কারণ আমার মন্ত্র দ্বারা যাকে আমি পশুতে রূপান্তরিত করি তার অস্তিত্ব এই পৃথিবী থেকে মুছে যায়। নরেন নামে কেউই থাকবে না। মনে রাখবে, কেউ তার বন্ধু, মা, স্ত্রী সবার মস্তিষ্ক থেকে তার ছবি মুছে যাবে। আর এইভাবে নরেন ও মোহনের অস্তিত্ব সারা জীবনের মতো রাজ্যবাসীদের জীবন থেকে মুছে যায়। আর শাকচুন্নির কথাটা যদি সত্যি হয়, ওই দিন থেকে রাজ্যবাসীরা আমার সাথে সাথে আমার নামও ভুলে যায়। যা বললে সবই বুঝিলাম, কিন্তু আমার কাছেও এর কোনো উত্তর নেই। শুধু আমি কি করে তোমাদের কথা বুঝতে পারছি। আর কি যেন তুমি একটা গুরুত্বপূর্ণ তথ্যের কথা বলছিলে? আচ্ছা, তবে শুনুন যুবরাজ, এখান থেকে পূর্ব দিকে পথ ধরে কিছু দূর হাঁটলে এর সামনে হরিণ ও খরগোশের মতো যুবরাজকেও ঠিক একই রকম তথ্য দেয়। এই তথ্যটা আমি আগেও শুনেছি। এই তথ্য আমার কোনো কাজের নয়, কারণ তোমার মতো একটি খরগোশ এই একই তথ্য কাল আমাকে দিয়েছিল। কিন্তু ও তোমাকে সম্পূর্ণ তথ্য দেয়নি। পাতাটি কন্যাতে রূপান্তরিত হওয়ার পর ওই ডোবার জলের সঙ্গে তোমার রক্ত মিশিয়ে পান করালে ওই কন্যা বেঁচে যাবে। হরিণের কথা শুনে যুবরাজ পূর্ব দিকে হাঁটতে হাঁটতে ওই গন্তব্যস্থলে পৌঁছায়। গতকালের মতো হুবহু গাছের আরেকটি পাতা ছিঁড়তেই আগেকারের মতো পাতাটি একটি সুন্দরী কন্যায় রূপান্তরিত হয়। জল, জল, আমায় তৃষ্ণা পেয়েছে, আমায় জল দাও।
যুবরাজ একটু সময় নষ্ট না করে ওই ডোবার জলে নিজের এক ফোঁটা রক্ত মিলিয়ে ওই কন্যাকে পান করিয়ে দেয়। কিন্তু রক্ত মেশানো জল পান করার সত্ত্বেও দ্বিতীয়বার কন্যা কিছুক্ষণের মধ্যে প্রাণ হারায়। দ্বিতীয়বার ব্যর্থ হওয়ায় যুবরাজ তার দুঃখিত মন নিয়ে রাজ্যের প্রতি রওনা দেয়। কার এত দুঃসাহস আমার শখের মায়াবী বৃক্ষের পাতা ছিঁড়ল? এই যে গাছের পাতা যে ছিঁড়েছে, যদিও কালকেও আসে, তাকে আমি মাপের শাস্তি দিব। এই বলে শাকচুন্নি তার ঝাড়ুতে করে বাড়ি চলে যায়। সকাল হতেই যুবরাজ ঘোড়ায় চেপে আবার শিকারে বেরিয়ে পড়েন। অপরদিকে শাকচুন্নি তার ঝাড়ুতে করে যুবরাজের আগে ওই মায়াবী বৃক্ষের আশেপাশের ঘাসগুলিতে ঘাপটি মেরে বসে পড়ে। এদিকে রাজকুমার সময় নষ্ট না করে ওই অলৌকিক গাছের প্রতি অভিযান শুরু করেন। হরিণের তথ্যটাও তো ভুল ছিল। ওই কন্যাটাকে বাঁচাবই বা কিভাবে? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। যুবরাজ, যুবরাজ! কে কে আমায় ডাকছে? আমার সামনে আয়। যুবরাজ, আমি বলছি, আমি ওই শাকচুন্নের কবলে পড়ে পাখিতে পরিণত হয়েছি। ওইসব আমি জানি, কারণ এর আগেই ঠিক তোমারই মতো আরো দুজনকে পেয়েছিলাম। আমি এসব জানি যুবরাজ, কারণ কাল আপনার ওই হরিণের সঙ্গে সব আলোচনা শুনেছিলাম। আমিও আশ্চর্য হয়েছিলাম যে এই রাজ্যের মধ্যে শুধু আপনি আমাদের কথা বুঝতে পারছেন। ওসব ছাড়ুন, ওই হরিণটা আপনাকে সবকিছু সঠিক বলেছিল, শুধুমাত্র একটি কথা ছাড়া। ওই গাছের পাতা কন্যাতে রূপান্তরিত হওয়ার পর এই ফুল ওই ডোবার জলের সঙ্গে গুলিয়ে কন্যাকে পান করালে তার জীবন বেঁচে যাবে। আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি মিথ্যা কথা বলছো না? আমার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, কারণ শাকচুন্নির অভিশাপে আমি পাখিতে পরিণত হয়ে গিয়েছিলাম। যেহেতু আমি উড়তে পারি, তাই ওই শাকচুন্নির পিছু করে ওর বাসাতে পৌঁছই। জানলা থেকে উকি মেরে দেখি শাকচুন্নি একটা বাক্স খুলে ওর ভিতরে কিছু দেখে ভীষণ আনন্দ পাচ্ছিল আর বলছিল, এটাই তো আমার জীবনের অমূল্য সম্পদ। এটা ওই গাছের পাতার সঙ্গে মিলিয়ে খেলে আমি বিপুল শক্তি ও আমার যৌবন ফিরিয়ে পাবো। কিছু সময় পর শাকচুন্নি বাসা থেকে বেরিয়ে যেতে আমি কৌতূহলী হয়ে দেখি ওই বাক্সের মধ্যে একটি সোনালী রঙের ফুল, আর ওই ফুলটা আমি আপনাকে দিচ্ছি। আমি দাবি করে বলতে পারছি না যে আমার এই কৌশলটা আপনার কতটা কার্যকারী হবে, কিন্তু যুবরাজ, এছাড়া আর তো আপনার কাছে আর কোনো উপায় নেই। আর যুবরাজ, সাবধানে থাকবেন। শাকচুন্নির কবলে পড়লে আপনারও আমাদের মতো দশা হতে পারে। পাখি, তোমার এই পরামর্শ ও ফুলের জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি যথেষ্ট চেষ্টা করব ওই শাকচুন্নিকে শাস্তি দিয়ে তোমাদের এই অভিশাপ থেকে রেহাই করার। যুবরাজ ওই পাখিকে বিদায় জানিয়ে জঙ্গলের গভীরে যেতে শুরু করেন। কিছু সময়ের যাত্রার পর যুবরাজ যথারীতি ওই গন্তব্যস্থলে পৌঁছায়।
যুবরাজ একটু সময় ব্যতীত না করে অন্তিম পাতাটি ছেঁড়া মাত্রই ওই পাতা থেকে এক সুন্দরী কন্যা বেরিয়ে আসে। সেই মুহূর্তে ওই ডোবার জলের সঙ্গে পাখির দেওয়া সোনালি ফুলটি জলে গুলিয়ে কন্যাকে পান করিয়ে দিতেই, তুমি তুমি কে? আমি কোথায়? আমি এখানে কি করছি? আমি বা কে? সব প্রশ্নের উত্তর আমি দেব। এখন তাড়াতাড়ি চলো, ওই শাকচুন্নি আসার আগে এখান থেকে পালিয়ে যেতে হবে। কন্যা পরিস্থিতির গম্ভীরতা দেখে সুদীপ্তকে আর একটাও প্রশ্ন না করে যুবরাজের সঙ্গে ঘোড়ায় চেপে ওই স্থান থেকে চম্পট করে। কিছুক্ষণ পর আশেপাশের ঝোপগুলি থেকে সরসর করে ওই শাকচুন্নি বেরিয়ে আসে। আচ্ছা, এই সব তাহলে যুবরাজের কাণ্ড। ছেলেটা দেখতে না দেখতেই কত বড় হয়ে গেল। যুবরাজের গলায় কবচ দেখে আমার অতীত মনে পড়ে গেল, আর সেই যে অপমান, যেটা আজও আমি ভুলতে পারিনি আর ভবিষ্যতেও ভুলব না। আজ তো ওই কবচটার জন্য বেঁচে গেল, কিন্তু সময় আসলে এর উপযুক্ত শাস্তি পাবে, কারণ আমার নজর তোদের ওপর সব সময় থাকবে। এখন তো বলো, তুমি কে? এছাড়া আমি বা কে? সব বলছি। আমার নাম সুদীপ্ত, আর আমি হলাম এই রাজ্যের রাজপুত্র, আর তুমি হলে ওই অলৌকিক গাছের এক অংশ। আজ থেকে তোমার নাম হবে তরুলতা। যুবরাজ জঙ্গলে যা যা ঘটেছে সবকিছু তরুলতাকে বুঝিয়ে বললেন। তাদের এই কথোপকথনে দুপুর থেকে বিকেল হয়ে যায়। তরুলতা, আমি চাইছি তুমি আমার সঙ্গে আমার রাজপ্রাসাদে চলো। যুবরাজ, আমার এখনো তৃষ্ণা লাগছে। যেহেতু আমি একটা গাছের অংশ, তাই সম্পূর্ণ মানুষ হতে মনে হয় 7 দিন লাগবে। তাই আমি 7 দিন অবধি এই কুয়োর কাছে থাকব, আর তোমার ইচ্ছে হলে এই কুয়োর কাছে আমার সঙ্গে দেখা করতে আসবে। তরুলতার বারংবার মানা করার পর সুদীপ্ত মন দুঃখ করে একা প্রাসাদে ফিরে যায়। কিন্তু তার পরের দিন সকাল হতে না হতে যুবরাজ তরুলতার কাছে নতুন পোশাক, একটা ফুলের দস্তা আর কিছু খাবার নিয়ে ওই কুয়ার কাছে পৌঁছায়। সুদীপ্ত তরুলতার সঙ্গে কথা বলার ফাঁকে ফাঁকে কখন যে দুপুর গড়িয়ে সন্ধে নেমে এলো তারা নিজেরাও বুঝতে পারেনি। একে অপরের গল্পে ডুবে থাকতে থাকতে সময় থেমে গিয়েছিল যেন। সূর্য অস্ত গেল, তবুও তাদের কথোপকথন শেষ হল না। এইভাবে 1 দিন 2 দিন করে 1 সপ্তাহ কেটে যায়। সময়ের সাথে সাথে রাজকুমার ও তরুলতার হৃদয়ের জন্ম নিল নীরব এক বন্ধন। কথার চেয়েও চোখের ভাষা গভীর হয়ে উঠল তাদের অনুভব। নীরবতার ফাঁকে ফাঁকে হল মনের আদান প্রদান। সময় কম ছিল, কিন্তু প্রেম ছিল যেন কয়েকটি দিনেই তারা একে অন্যের জীবনের গল্প হয়ে উঠেছে। একে অন্যের নিঃশ্বাসে জড়িয়ে গেল তাদের চিরকালের প্রতিশ্রুতি। যুবরাজ, মনে হয় কালই আমি পুরোপুরি মানুষ হয়ে যেতে পারি। এটা তো অনেক খুশির কথা। তাহলে আমি কাল সকাল হতেই তোমাকে নিতে আমি এখানে পৌঁছে যাব। তরুলতার কথা শুনে যুবরাজ খুশি মনে প্রাসাদে ফেরেন। প্রাসাদে ফিরেও কালকের কথা ভেবে ভেবে যুবরাজের চোখে ঘুম আসে না। জানোই তো, কোথায় আছে, সূর্যের আলো যত তীব্র হয় ছায়ার গভীরতাও তত বাড়ে। দেখছি কন্যা একা আছে। এই তো সেই সুযোগ। শিউলি, প্রস্তুত হয়ে যা। এই বলে শাকচুন্নি তরুলতার কাছে গিয়ে কি সব বলে ও সুযোগ দেখে তরুলতাকে কুয়োয় ধাক্কা মেরে দেয়। শাকচুন্নি কিছু মন্ত্র বিড়বিড় করে আর মেয়ে শিউলিকে তরুলতা রূপে রূপান্তরিত করে দেয়। শিউলি, আজ থেকে তোর নাম হবে তরুলতা। এখন থেকে তুই যুবরাজের অর্ধাঙ্গিনী রূপে জীবন যাপন করবি। আমি এই প্রাসাদের দেওয়াল এক আঘাতে ভাঙব না, ধীরে ধীরে ইটের পর ইট সরাবো, যাতে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। আমার এই বিষ
ধীরে ধীরে রাজপ্রাসাদের শিরায় শিরায় ছড়িয়ে দেবে। ভেতর থেকে পুরো রাজপ্রাসাদকে ফাঁপা করে দেবে।